আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। দ্রুত বাড়ছে হামের প্রাদুর্ভাব। ইতোমধ্যে 12 জেলায় এর ব্যাপক বিস্তার ঘটেছে। হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বলছেন, গত 8 বছর হামের কোনো টিকা দেওয়া হয়নি। তবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর উপপরিচালক বলছেন, বন্ধ ছিল না টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টিকার অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহার নদীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। টিকা অব্যবস্থাপনার বলি হচ্ছেন শিশুরা। বিগত কয়েক বছর আগেও টিকাদানে বাংলাদেশ ছিল বিশ্বে রোল মডেল। তবে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে তা আজ নানা জটিল সমীকরণে দাঁড়িয়েছে। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ বিভিন্ন অঞ্চলে। রবিবার পর্যন্ত 675 জন রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সাথে বাড়ছে প্রাণহানি। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জানিয়েছে, দেশে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ ছিল, তাই এমন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। 8 বছর আগে মিজেলসের টিকা দেওয়া হয়েছে, তারপরে কোনো টিকা দেওয়া হয়নি। তবে সোমবার মহাকালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। টিকাদান সেন্টারে লাইনে দাঁড়িয়ে শিশুদের হামের টিকা দিচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। হাম আর রুবেলার টিকা আগে 9 মাসে দিয়েছি, এখন হচ্ছে যে 15 মাসে দিলাম। সবাই পাচ্ছে, আমাদের কোনো ভ্যাকসিনে কোনো সমস্যা নেই। হামের টিকাটা প্রথম এবং দ্বিতীয় ডোজ ইপিআই এখানে পাওয়া যাচ্ছে, এখানে কোনো সংকট নেই, আমি পাইনি। এই বিষয়ে ইপিআই এর উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ক্যামেরার সামনে কথা বলা যাবে না জানিয়ে বলেন, মন্ত্রীর বক্তব্য সঠিক নয়, নিয়মিত হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলছে 8 বছর টিকা দেওয়া হয় নাই, এই কথাটা ঠিক আছে? এইখানে আমার মনে হয় কোনো একটা ওনার কোথায় থেকে করলেন আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা জানি, আমাদের রুটিন ইপিআইতে 9 মাসে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ আমরা এখনও চালাই যাচ্ছি, চলছে। রুটিনে যতগুলো টিকা আছে সবই চলছে, কিন্তু সংকট একটা তৈরি হচ্ছে। টিকা প্রদানের অব্যবস্থাপনায় শিশুরা প্রাণ হারাচ্ছেন বলে জানান সংক্রামক ব্যাধি হাসপাতালের এই বিশেষজ্ঞ চিকিৎসক। টিকা দেওয়ার জন্য 5 বছর পর পর একটা রিইনফোর্সমেন্ট বা ক্যাচ আপ ক্যাম্পেইন করা হয়, যে ক্যাম্পেইনটা সাম্প্রতিক সময়ে হয়নি। সেই ক্যাম্পেইনটা যদি হতো তাহলে হয়তো বা এই বাচ্চাগুলো টিকাদান কর্মসূচির মধ্যে চলে আসতো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে আসা প্রায় 2 কোটি এমআর, হাম ও রুবেলা টিকা সরকারের হাতে জমা থাকলেও লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তা শিশুদের মধ্যে প্রয়োগ করা হয়নি বলে জানায় ইপিআই। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এমন কথা বলা হলেও সেই ভবিষ্যৎ নিশ্চিতে কতটুকু দায়বদ্ধ রাষ্ট্র ও সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার কারণে হাম আজ মহামারী আকার ধারণ করেছে। এতে প্রাণ হারাচ্ছে নিষ্পাপ শিশুরা। এর দায় কে নেবে, এমন প্রশ্ন বারবার থেকে যায় সময়ের খাতায়। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, হাসপাতালগুলোতে হামের রোগ নিয়ে কি পরিমাণ রোগী আসছে, এছাড়া টিকার কোনো ঘাটতি আছে কিনা জানাবেন। সকাল থেকে রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো সরকারি হাসপাতালে, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল এবং মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে বিশেষ করে দূর দূরান্ত থেকে, অর্থাৎ রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া হতে শুরু করে বিভিন্ন রোগীরা আসতে শুরু করেছে। এবং মহাকালী সংক্রামক ব্যাধি যে হাসপাতালটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এই পর্যন্ত প্রায় 72 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। তবে এই হাসপাতালটি মাত্র 8টি বেড রয়েছে এই হাম রোগীদের জন্য। তবে সেই সংখ্যা এখন বৃদ্ধি পেয়ে 72 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ বেডে এখানে ভর্তি রয়েছে। সে সাথে 6 জন আইসিইউতে রয়েছে এবং ওএসডিতে রয়েছে 5 জন শিশু। সে সাথে আমরা আরও আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে হামের যে লক্ষণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে জ্বরটা একটু বেশি দেখা যাচ্ছে এবং শরীরে বাচ্চাদের রেশ দেখা যাচ্ছে। তবে যেটি অ্যালার্মিংয়ের যে বিষয়টি সেটি হচ্ছে 9 মাস বয়সী যে বাচ্চাদের তাদেরকে হামের যে টিকা দিতে হয় সেক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যে রোগীগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেগুলো রোগী কিন্তু দেখা যাচ্ছে 5 মাস বয়সী শিশুরা কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আসলে এটা একটা আউটব্রেকিং বলা যেতে পারে এবং সেক্ষেত্রে টিকা না নেওয়ার যে প্রবণতার কারণে এটি ছড়িয়েছে এবং সেক্ষেত্রে
সেক্ষেত্রে বিশেষ করে যারা 9 মাস এবং দ্বিতীয় ডোজটি যেটা 15 মাসে নেওয়ার কথা ছিল, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকটা অনিয়ম এবং অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ প্রথম 9 মাসে অনেক বাচ্চা টিকা নেওয়ার পরে দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজটি তারা আর নেয়নি, সেক্ষেত্রে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেই সাথে যারা একেবারে ডোজ নেয়নি তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে ধন্যবাদ। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালের তথ্য মতে গত 12 দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 5 শিশু। সর্বশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 2 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত 68 শিশু। অন্যদিকে মুন্সিগঞ্জে এ পর্যন্ত 47 জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামির প্রকোপ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত শনিবার রাত 11টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার 6 মাস বয়সী শিশু নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার 7 মাস বয়সী শিশু লিওনের মৃত্যু হয়। শুধু মৃত্যুই নয়, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও। বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে, আবার জ্বর ছাড়ে না, অতিরিক্ত জ্বর মাথার ছাড়ে না, ওখানে একটু ছাড়তাছে। জ্বর ঠান্ডা কাশি ছিল, তারপর লাল হয়ে শরীরে বের হয়েছে। বলতে আছি আজকে 5 দিন যাবত। চিকিৎসক বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় পৃথক কর্নার চালু করা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হবে। রোগীর পরিমাণ আরো বৃদ্ধি হওয়ার কারণে আমরা এখন 8 তলায় একটি একেবারে সম্পূর্ণ আলাদা মিজেলস ডেডিকেটেড আইসোলেশন ইউনিট চালু করতেছে। আজকে বিকেল থেকে সেটা চালু হয়েছে এবং কালকে থেকে এটা পুরোদমে চলবে। অন্যদিকে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত হাম পজিটিভ 26 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে বিশেষ আইসোলেশন কক্ষ ও আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন হামের টিকা গ্রহণ এবং সতর্কতাই পারে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে। অবহেলা নয়, এখনই ব্যবস্থা, নইলে বাড়তে থাকবে মৃত্যুর সংখ্যা। লিওন আজাদ, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত তেলের পাম্প বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। দেশে তেলের কোনো সংকট নেই, আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। দুপুরের জরুরি সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। এছাড়াও পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে অনুরোধ করেন পাম্প মালিক অ্যাসোসিয়েশন। তেল থাকার পরেও পাম্পে বিক্রি বন্ধের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তারা। তবে এমন পরিস্থিতির মধ্যেই দেখা যাচ্ছে পাম্পগুলোতে দীর্ঘ লাইন। সরবরাহ ঠিক না থাকায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে পাম্পগুলো। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। আজকে রাত্রে 7টার সময় সিরিয়াল দিয়েছি জাহাঙ্গীর গেটের থেকে, এখন পর্যন্ত তেল পাই নাই। ওরা 10টা বাজে, রাত হোক 4:30 থেকে এই পর্যন্ত, এখন বাজে 10টা 4, প্রায় 5 ঘন্টা। এটার একটা কি মানে ফাইনাল কোনো সলিউশন আছে নাকি, এটার একটা বিষয়। পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্ট ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে, এই প্রস্তাব আমরা করছি। স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে। পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মেঘনা ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, পাম্পগুলোতে বাড়তি চাপ নিয়ে গ্রাহক বা পাম্প কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন।
ফারিনা, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরেছি এবং দুপুরে কিন্তু পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করেছে। তারাও জানিয়েছে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং তারা বলছে যে এই যে প্যানিক অ্যাটাক হয়ে মূলত সবাই অতিরিক্ত তেল মজুত করার যে একটি ব্যাপার সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যার জন্য কিন্তু বিপুল আকারে কিন্তু তেলের চাহিদা বেড়েছে, যে চাহিদা কিন্তু সরবরাহ করতে কিন্তু সরকার হিমশিম খাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো 1 মাসের পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং পাম্প মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু তেমনটি বলা হয়েছে। এবং আমরা যে পাম্পগুলোতে গিয়েছি সকাল থেকে, সেই পাম্পগুলোতে কিন্তু যথেষ্ট লাইন আমরা দেখেছি। তবে আমরা বর্তমানে যে পাম্পে রয়েছি, মেঘনা যে পাম্প, সেখানে কিন্তু কিছুটা কম রয়েছে গাড়ির সারি। তবে গ্রাহকদের যে অভিযোগ যে লাইন ভেঙে কিন্তু তেল দেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ পাওয়া গেছে। আমরা যদি মেঘনা পেট্রোল পাম্পের যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে একটু জানতে চাই যে আপনাদের যে তেল চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনারা তেল পাচ্ছেন কিনা এবং আপনাদের এখানে গাড়ির কেমন ভিড় রয়েছে। আমি আগে একটু সংশোধন করে দিই, আমি মেঘনা পেট্রোল পাম্পের ম্যানেজার না, আমি প্রধান সহকারী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের, এখানে আমার পোস্টিং। আমরা প্রতিদিন যে পরিমাণ আমাদের ডিমান্ড থাকে গ্রাহকের চাহিদা পূর্ণ করার জন্য, সেই পরিমাণ তেল আমাদের কাছে সবসময় মজুদ থাকে। যেমন আজকে আমাদের কাছে অলরেডি 28,000 লিটার তেল মজুদ আছে, আরেকটা গাড়ি আসবে আমাদের 7,000 লিটার। এতে করে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের পাম্পটা খোলা থাকে। তো এতে গ্রাহকদের চাহিদা পূর্ণ হয়ে যায়, আশা করি আজকেও হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, যেমনটি শুনছিলেন, বলা হচ্ছিল যে তাদের কাছে পর্যাপ্ত তেল রয়েছে। তবে পাম্প মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে বিভিন্ন পাড়া মহল্লায় যে খুচরা তেল পাওয়া যাচ্ছে বোতলজাত অতিরিক্ত দামে, সেই ক্ষেত্রে তারা যেমনটি জানিয়েছেন যে এটি কিন্তু বিশেষভাবে মোটর সাইকেলে যারা রাইড শেয়ারিং করেন, তারা যেহেতু দীর্ঘ লাইনে ধরে তেল নিচ্ছেন, তারা এটি করতে পারে বলে তারা কিন্তু এটি জানিয়েছে। তো সব মিলে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই পারি না, গতকাল পর্যন্ত কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 লাখ লিটার তেল কিন্তু উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে বলা যায় যে তেলের যে সংকট, এটি কৃত্রিম একটি সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছুটা দীর্ঘ প্যানিক অ্যাটাকের মতো হয়ে মূলত দীর্ঘ লাইন হচ্ছে এবং এটি থেকে ধন্যবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে মাদারীপুর, ঝালকাঠি, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলাতে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকেরা। ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে তেল মজুদ এবং একাধিকবার তেল নেয়ার কারণেই তৈরি হয়েছে কৃত্রিম সংকট। গাজীপুরের কালিয়াকৈরে তেল মজুদ থাকলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাম্পগুলো বন্ধ আছে বলে অভিযোগ গ্রাহকদের। দিনাজপুরের হিলের একমাত্র পেট্রোল পাম্প হিলি ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না জ্বালানি তেল। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। অন্যদিকে নড়াইলে পৃথক অভিযানের 7,400 লিটার ডিজেল জব্দ করে 35,000 টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। খোলা বাজারে ফির মাঝে মধ্যে তেল পাচ্ছে, ওরা কিভাবে পাচ্ছে এই বিষয়টা তো আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল। বর্তমান আমাদের এখন পেট্রোল অকটেন নেই, আমাদের শুধু ডিজেল আছে। আমরা ডিজেল সফার করতেছি, বেচাকেনা করতেছি, 20 লিটার 10 লিটার বেচাকেনা করতেছি। যখন পেট্রোল অকটেন ঢুকবে আমরা ফির দিব। জ্বালানি সংকটের বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. আকাশ, পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের ফলে তেলের সরবরাহে কি শৃঙ্খলা ফিরেছে কিনা জানাবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ফেনীর যেই 28টি পেট্রোল পাম্প বা অয়েল পাম্প রয়েছে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 28টিতেই কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই ট্যাগ অফিসারদের কাজই হচ্ছে যে যেই তেল সরবরাহ পাম্পগুলো পাবে সেগুলো আসলে গ্রাহকদের মাঝে সমানভাবে বিতরণ এবং কোনো ধরনের যেন উশৃঙ্খলা না হয় এবং
ফেনী যেহেতু সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে তেল পাচার রোধ করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ফেনীতে আসলে আমরা জানি যে প্রতিদিন তেলের চাহিদা রয়েছে 2.5 লক্ষ লিটার, যার বিনিময়ে এখন তেল পাওয়া যাচ্ছে 70 থেকে 80 হাজার লিটার, এবং এর ফলে বিপুল পরিমাণ যে তেল সংকট, এই তেল সংকটের কারণে যেই কলকারখানাগুলো রয়েছে, কলকারখানার পাশাপাশি বিশেষ করে চাকরিজীবী যারা রয়েছে এবং কৃষিক্ষেত্রেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে। কৃষকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসলে তেলের জন্য যখন আসছেন তাহলে যানবাহন ছাড়া কিন্তু তেল মিলছে না। অন্যদিকে ট্যাগ অফিসারের নিয়োগের ক্ষেত্রে পাম্পগুলোতে আসলে শৃঙ্খলা ফিরেছে। ফেনীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে, এই পাম্পগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক দফা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনীর অভিযানও পরিচালনা করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। 30 মার্চ সারা দেশে অবৈধভাবে মজুত করে রাখা 87,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল 67,000, অকটেন 6,744 লিটার, পেট্রোল 13,000 লিটার, এমনটি জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এখন পর্যন্ত সরকারের কাছে জ্বালানি মজুদ আছে 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল, 44,609 মেট্রিক টন জেট ফুয়েল। তেল পাচারের রোধে সীমান্ত নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে জানান মুখপাত্র। জানান ফুয়েল কার্ড চালুর বিষয়ে কাজ করা হচ্ছে, আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে চালু হতে পারে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা সেরকম কোনো আপনাদের পত্রিকায়ও কোনো রিপোর্ট ওইভাবে দেখছি না। তো ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরের স্কুলের ক্লাস অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে কতদিন হবে সেটি মন্ত্রিপরিষদ বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। বেশিরভাগ অভিভাবক চাচ্ছে অনলাইনে ক্লাস করার, কিন্তু সরকার চাচ্ছে অনলাইনের পাশাপাশি সশরীরে ক্লাস নেওয়ার। আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। ওই ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। পঞ্চম সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ। চলছে পাল্টাপাল্টি হামলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিতে আগ্রহী। অন্যদিকে তেহরানের দাবি অনুরোধ পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসেনি ইরান। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা নতুন সংকটের আভাস দিচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। চরম অনিশ্চয়তার মুখে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা। গালফ অঞ্চলে অব্যাহত রয়েছে ইরানের হামলা। এদিন দুবাই বন্দরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় কুয়েতের আল সালামি তেল ট্যাঙ্কার। রিয়াদে 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যদিও তা প্রতিহতের দাবি করে সৌদি আরব। এদিকে নিজেদের আকাশ সীমায় 2টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করে IRGC। অন্যদিকে দক্ষিণ ইরানের সিরাজ শহরে অস্ত্রাগার লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই কূটনীতি পছন্দ করেন, তবে তেহরানের বিরুদ্ধে সম্পদ অপচয় করে আঞ্চলিক মিলিশিয়াদের উস্কানি দেওয়ার অভিযোগও করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় একটি ফলাফল বা চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনীতিকে অগ্রাধিকার দেন। ইরান যদি ভিন্ন কোনো নেতৃত্বের অধীনে ভবিষ্যতের স্বপ্ন দেখে, তবে আমরা সে সুযোগ লুফে নেব। যুদ্ধের মাঠে ও কূটনীতিতে এখনো অনড় অবস্থায় তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুরা যেন ইরানকে দুর্বল না ভাবে। সতর্ক করে তিনি বলেন আঘাতের পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হয়নি। পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন আলোচনার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি তেহরান। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে কূটনীতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তা ভুলে যায়নি ইরান। যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ববাজারে। 2022 সালের পর এই প্রথম মার্কিন তেলের দাম $100 ছাড়িয়ে $102 পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ঠেকেছে $112। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকির পর ধস নেমেছে শেয়ার বাজারেও। এদিকে গত 24 ঘন্টায় লেবাননে 3 জাতিসংঘ শান্তিরক্ষী নিহতের প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বসতে অনুরোধ করেছে ফ্রান্স। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এক যুগেরও বেশি সময় আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী শুনানি 5 এপ্রিল। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটকের কথা জানায় ডিবি। আর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায় তার বিরুদ্ধে 2013 সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার এনবিআর তার ধারে কাছেও নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে 2026-27 অর্থ বছরে বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, কর জিডিপির অনুপাত অনেক কম হওয়ার পেছনে অনেক বেশি দায়ী কর ছাড় সংস্কৃতি। সেখান থেকে বের হয়ে আসার কাজ করছে এনবিআর। চেয়ারম্যান বলেন, আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছে এনবিআরের গোয়েন্দারা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে টিআইএনধারীর সংখ্যা 1,28,00,000 আর বিআইএনধারীর সংখ্যা 8 লাখ। এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জাম দিয়েছেন 42 লাখ করদাতা, আর সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন 22,000। আর আগামী বাজেটে পত্রিকা শিল্পে কর্পোরেট কর কমানো সহ মূসক কমানোর আহ্বান জানান পত্রিকা মালিকরা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবেলায় সব ধরনের যানবাহনের জন্য ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর লক্ষ্যে কাজ করছে জ্বালানি বিভাগ। ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট কার্ড যা পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হয়। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। তেল অপচয় ও অবৈধ মজুদ ঠেকাতে ফুয়েল কার্ড ব্যবস্থাকে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করছে সরকার। প্রস্তাবিত এই কার্ডে একটি কিউআর কোড থাকবে যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে একটি বিতর্কিত বিল পাশ করেছে। বিলটি কার্যকর হলে 6 দশকের বেশি সময় পর দেশটিতে আবার মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত থেকে বিলটির পক্ষে ভোট দেন। এই বিলটি উত্থাপন করেন কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও তার দল ওজমা ইহুদিত। তাদের দাবি, নতুন আইন সন্ত্রাস দমনে কার্যকর হবে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করবে। তবে বিলটি নিয়ে নেসেটে তীব্র মতবিরোধ দেখা দেয়। এটি কার্যকর কোনো আইন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ বলে মন্তব্য করছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।